আজ সম্ভবত আমাকে দেখেছ। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে প্রথম আমার ক্লাস। আমি গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন। একাদশ শ্রেণীর আমি জ্যামিতি অংশটা তোমাদেরকে পড়াবো। আমি আশা করি এর মধ্যেই তোমরা তোমাদের বই, আমরা যে সমস্ত বইগুলি সাজেস্ট করেছিলাম, যে সমস্ত বইয়ের কথা আমরা তোমাদেরকে বলেছিলাম, সেই সমস্ত বই অর্থাৎ এসইউ আহমেদের আলফা প্রকাশনীর এসইউ আহমেদের বই 1 নম্বর, 2 নম্বর হলো অক্ষরপত্র প্রকাশনী। সেই অক্ষরপত্র প্রকাশনী বইটাও কিংবা অবশ্যই ভালো বই একটা, এবং দীর্ঘদিন যাবৎ আমরা এসইউ আহমেদ স্যারের বইটা পড়াই, আমরা নিজেরাও এই বইটা পড়েছি। ভালো বই, স্ট্যান্ডার্ড বই, একই সাথে খুবই উন্নত মানের বই হলো অক্ষরপত্র প্রকাশনী। এই বই, দুইটা বই তোমরা অবশ্যই কিংবা আরও অনেক রাইটার বই লিখেছে, অনেক উন্নত মানের বই লিখেছে। সম্ভবত সেই বইগুলি সম্পর্কে তোমাদের অনেকেই জানা হবে না। তবে যারা ম্যাথমেটিক্সটাকে, গণিতটাকে ভালোবাসো, যারা ম্যাথমেটিক্স নিয়ে ফার্দার করতে চাও, যারা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের রিলেটেড অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সাবজেক্ট পড়তে চাও, তারা আরও অনেক রাইটারের বই আছেন। যেমন রূপন্তী প্রকাশনী আছে একটা বই, ভালো বই লিখেছে রূপন্তী প্রকাশনী। তারপরে আর একটা রাইটারের সিস্টেক প্রকাশনী, খুব ভালো বই লিখেছেন। আরও একজনের বই লিখেছে কুতুবুদ্দিন আহমেদ সাহেব, বই লিখেছে। তোমরা যারা ম্যাথমেটিক্যাল গ্রাউন্ড যে ভালো, যারা ম্যাথমেটিক্যাল বিষয়টা তোমাদের কাছে যাদের পছন্দ হয়, যাদের ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স, গণিত, তোমরা আরও অনেক রাইটারের বই, চমৎকার কিছু বই বাজারে আছে, সেই সমস্ত বইগুলি তোমরা কিনতে পারো। আমি এখন আজকে তোমরা যেখানে আসো, আমি আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার জন্য আমরা সারাক্ষণ তোমাদের জন্য দোয়া করি। তোমরাও আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা যেন সৃষ্টিকর্তা আমাদের অচিরেই আমাদের পৃথিবীটাকে স্বাভাবিক করে দেয়। আমরা আসলে একটা অস্বাভাবিক জীবনযাপন করছি। আমার সামনে কথা ছিল তোমরা আমার সামনে থাকবা, আমার সামনে তোমরা বসে থাকবা, আমি তোমাদের ক্লাস দিব। কিন্তু দুর্ভাগ্য এমনই একটা মহামারী আকার পৃথিবীব্যাপী চলছে, আমরা কেউ কাউকে দেখতে পারতেছি না। শুধুমাত্র প্রযুক্তির জন্য, প্রযুক্তির গুণেই তোমাদের সাথে আমাদের একটা লিঙ্ক, তোমাদের সাথে একটা কানেকশন তৈরি হয়েছে। তবে প্রযুক্তি না থাকলে আমাদের যে জিনিসটা হতো, আমি একটা জিনিস তোমাদের সবার কাছেই খেয়াল করছি, একাদশ শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইন্টারমিডিয়েট লাইফ, এইচএসসি লাইফটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই গুরুত্বপূর্ণ সময় যারা এই সময়টাকে ইউজ করতে পারবা, ভালোভাবে কাজে লাগাতে পারবা, সেই সমস্ত শিক্ষার্থীরা জীবনে বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটি যদি ভর্তি হতে পারো, তাহলে জীবনে অনেক দূর তোমাদের পথ খোলা থাকবে, জীবনে এস্টাবলিশড হতে পারবা। সেই জন্য আমি যে কথাটা তোমাদের বলতে চাই, সময় অত্যন্ত অল্প। আমি জানি না আমাদের যে কোর্সটা তোমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই কোর্সটা আমরা জুলাইয়ের 1 তারিখেও শুরু করতে পারি নাই। আমরা শুরু করলাম অক্টোবরের 4 তারিখে। যদিও পৃথিবী এখনও আগের অবস্থানেই আছে, এবং সামনে যে আমাদের একটা শীতকাল আসছে, সেই শীতকালের আরও কি ভয়াবহ অবস্থা হয় তা আমরা জানি না। তবুও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যারা সুস্থ আছি এবং তারা যেন অসুস্থ থাকি, এবং যারা অসুস্থ হয়েছে তাদের আমরা কামনা করি, তাদের জন্য দোয়া করছি, তারা যেন সুস্থ হয়ে যায়, আল্লাহ তাদের সুস্থ করে দেয়। আর যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে গত হয়েছে, তাদের চির আত্মার শান্তি কামনা করছি। তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, সে কামনা করছি। বাসায় থাকবা, লেখাপড়া করবা। তবে একটা বিষয় আমি তোমাদেরকে অবহিত করতে চাই, সেটা হলো আমাদের যে মোবাইল, আমাদের যে নতুন প্রযুক্তির মাধ্যমে ক্লাসটা নিচ্ছি, একটা সবাই আশা করি একটা মোবাইল তোমরা কিনেছো। কিন্তু আমাদের যে সবচেয়ে বিষয়টা আতঙ্কের যে বিষয়, সেই বিষয়টা হলো আমরা এই আতঙ্কের বিষয়টা হলো আমাদের সবচেয়ে আতঙ্কের বিষয়টা এরকম যে আমরা এই মোবাইলটাকে সবাই খুব মিসইউজ করতেছি। আমরা ক্লাস নেওয়ার জন্য এই মোবাইল, তোমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য বলেছি, কিন্তু তোমরা যদি এই মোবাইলের পিছনে সারাক্ষণ সময় ফেসবুক ঘাটো, নানা রকমের ছবি দেখো,
বিশ্বের কোথায় কি হচ্ছে ইউটিউব দেখো, নানা রকমের সময় ব্যয় করো, তাহলে কিন্তু এই মোবাইলটা কিন্তু অপব্যবহার হয়ে যায়। আমি চাই না যে তোমরা এই মোবাইলটাকে একটা অপব্যবহার করবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লাস হবে, বিভিন্ন ইয়ারের ক্লাস, বিভিন্ন বিষয়ের ক্লাস হবে, ততক্ষণ পর্যন্ত এই মোবাইলটা তোমাদের কাছে থাকবে। তোমরা মোবাইলটা শুধুমাত্র শিক্ষার কাজে ব্যয় করবে। আমি আশা করি অন্য কোনো কাজে ব্যয় করবে না। রাত্রেবেলা বা দিনের বেলা যখন তোমরা সুযোগ পাও, মোবাইল নিয়ে কিন্তু সময় কাটাবে না। মোবাইলটাকে তোমরা মিস ইউজ কিন্তু আসলে করবে না। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এবং আমার আন্তরিকভাবে তোমার রিকোয়েস্ট থাকবে, এই মোবাইলটা তোমরা কোনো কাজে, খারাপ কাজে ব্যবহার করবে না। এবং আমাদের এমন একটা সময় এখন আসছে, যেহেতু আমাদের কোনো কাজ নাই, কলেজ নাই, আমাদের নানা কাজ থেকে আমরা ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় আছি। সুতরাং আমরা এই মোবাইল, ফেসবুক, তারপর নানা রকমের ছবি ইত্যাদি ইত্যাদি আমরা দেখি অভ্যস্ত হয়ে পড়ছি। আমার বাসায়ও আমার একটা কন্যা আছে, আমি দেখি সেও দেখি মোবাইল, সারাক্ষণ মোবাইল নিয়েই থাকে, আসলে পড়ালেখাটা কম করে। কিন্তু তোমরা যারা উচ্চবিলাসী, যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা তোমরা জীবনে স্টাবলিশড হতে চাও, যারা ভালো ভালো জায়গায় ভর্তি হতে চাও, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। সেই কথাটা হলো এমন যে সময় খুব অল্প, সময় খুবই সংক্ষিপ্ত। একাদশ দ্বাদশ শ্রেণী যদি আমাদের ক্লাস আগেও শুরু হইতো, তুমি জানো, তোমরা আজকে 2020 সাল, 2022 সালের এপ্রিল মাসে যদি তোমাদের পরিস্থিতি ভালো হয় বা পরিস্থিতি ভালো থাকতো, যদি তোমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস শুরু হইতো, তাহলে আমাদের 2022 সালের এপ্রিল মাসের 1 তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কথা আসে, কিন্তু জানি না এখন কী অবস্থায় আমাদের দুনিয়াটা, আমাদের পৃথিবী এখন আবার ফিরে এই স্বাভাবিক অবস্থায় আসবে কিনা আমি যা বুঝতে পারতেছি না, সেই কথা আমরা বলতে পারতেছি না। সৃষ্টিকর্তার কাছে আমরা সারাক্ষণ প্রার্থনা করছি যে আমরা যেন আমাদের আবার পৃথিবীটাকে আগের অবস্থায় ফিরে পাই, আমরা আগে স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এখন তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বললাম, তোমরা অবশ্যই, আমার ধারণা এখনো বই কিনেছ, তোমাদের অবশ্যই বইটা কেনা উচিত, এবং সব সাবজেক্টের সব আমি আশা করি তোমরা এখনো বই কিনেছ এবং বই লেখাপড়া শুরু করেছ। আমাদের ইতিমধ্যেই 2-1 ক্লাস শুরু হয়েছে, নুরুল ইসলাম স্যার বা অন্যান্য স্যাররা 2-1 ক্লাস নিয়েছে, 3 ম্যাডাম ক্লাস নিয়েছেন। আমি তোমাদের যে অধ্যায়টা তোমাদের এখানে পড়ানোর চেষ্টা করব, সেটা হলো জ্যামিতির অংশ। জ্যামিতির যে অধ্যায়টা আমি পড়াবো, সেটা হলো 3য় অধ্যায়। 3য় অধ্যায়টা জ্যামিতির অংশ। তোমরা জানো, প্রথম বর্ষ এবং সে 2য় বর্ষের অনেক কলেজে মিলিয়েই পড়ায়। তবে আমরা যে বিষয়টা দেখছি, আসলে সেকেন্ড ইয়ারের ক্লাসটা আমরা করাবো না। আমরা শুধুমাত্র তোমাদের অবহিতর জন্য জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রথম পত্রটাই প্রথম বর্ষে পড়াবো, আর দ্বিতীয় পত্রটা দ্বিতীয় বর্ষে পড়াবো। যদি আমাদের লাগে, সেকেন্ড ইয়ারে কিছু কিছু কোর্স আছে, কিছু কিছু অধ্যায় আছে, যে অধ্যায়গুলি আমাদের প্রথম বর্ষের অনেক জায়গায় কাজে লাগে। আমরা যদি সম্ভব হয়, সেই সুযোগ থাকে, সময় থাকে, তাহলে আমরা সেকেন্ড ইয়ারে কিছু 2-1 চ্যাপ্টার, বিশেষ করে ত্রিকোণমিতির চ্যাপ্টার এবং জ্যামিতির চ্যাপ্টার তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। যাই হোক, আজকে আমি তোমাদের 3য় অধ্যায়টা নিয়ে কিছু একটা আলোচনা করছি। 3য় অধ্যায়টা হলো স্থানাঙ্ক। একটা বিশাল বড় একটা চ্যাপ্টার, নাম দিয়েছি সরল লেখা। সরল লেখা, দ্য স্ট্রেট লাইন। তো তোমরা যদি অক্ষরপত্র বা যে কোনো বই, রাইটারের বই কিনে থাকো, শুরুতেই দেখবা কিছু কিছু কথা, বাক্য আছে, ভূমিকা আছে। জ্যামিতি কীভাবে আবিষ্কার হলো, জ্যামিতি কে আবিষ্কার করলো। তোমাদের শুধুমাত্র অঙ্ক নয়, অঙ্কের শুরুতে যে ভূমিকা থাকে, সেই ভূমিকাটুকু তোমাদেরকে আসলে একটু পড়ানো উচিত। তা আমি সেই ভূমিকা প্রথমে লিখলাম না, আমি তোমাদের উদ্দেশ্যে, আমি আশা করি অক্ষরপত্র বইয়ের প্রথম দিকে অনেক বাক্য আছে, কে আমাদের এই জ্যামিতি, এই শাস্ত্রটা কে আবিষ্কার করল। আমি সেই কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলছি। তোমরা জানো, মিশরীয় গণিতবিদ ইউক্লিডের নাম তোমরা অবশ্যই শুনেছ। সেই মিশরীয় গণিতবিদ ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়।
ইউক্লিডীয় জ্যামিতিতে রেখা একটি মৌলিক ধারণা। রেখার নাম, স্ট্রেট লাইনের নাম তোমরা অবশ্যই শুনেছ। তার মধ্যে রেখা একটি প্রস্থহীন দৈর্ঘ্য, হ্যাঁ, যার কোনো প্রস্থ নাই, তার একটা দৈর্ঘ্য আছে শুধুমাত্র, তাকেই রেখা বলা হয়। তবে রেখার সংখ্যা কিন্তু এমন নয়। রেখা হলো একটি চলমান বিন্দুর সেট। চলমান একটা বিন্দু, তার সেটকে রেখা বলা হয় যদি তার দিক পরিবর্তন না করে। রেখা হলো একটি চলমান বিন্দুর সেট যাহা দিক পরিবর্তন না করে উভয় দিকে অগ্রসর হয়। চলমান বিন্দুর সঞ্চার পথকে রেখা বলা হয় যদি সেই বিন্দুটা কোনো দিক পরিবর্তন না করে উভয় দিকে অগ্রসর হয়। বস্তুত জ্যামিতির সাথে বীজগণিতের সম্পর্ক এবং বীজগণিতের সাহায্যে জ্যামিতির প্রয়োগ প্রথম সফলভাবে তুলে ধরেন ফরাসি গণিতবিদ রেনে দেকার। হ্যাঁ, তোমরা জানো আমাদের জ্যামিতি যেমন একটা সাবজেক্ট আছে, বীজগণিত আছে। এই জ্যামিতি এবং বীজগণিতের সাথে একটা রিলেশন আছে। সেই রিলেশন প্রথম তোমার একটা রিলেশন আছে। সেই রিলেশনটা প্রথম সফলভাবে তুলে ধরেন ফরাসি একজন গণিতবিদ, তার নাম হলো রেনে দেকার। রেনে ডেস্কার্টেস। যেহেতু ফরাসি একটা শব্দ, সেই জন্য ডেস্কার্টেস। হ্যাঁ, রেনে দেকার বাংলায় বলা হয় রেনে দেকার, ইংরেজিতে লেখে রেনে ডেস্কার্টেস। তার প্রবর্তিত জ্যামিতিক বিশ্লেষণমূলক জ্যামিতি, তার প্রবর্তিত জ্যামিতিকে বিশ্লেষণমূলক জ্যামিতি বলা হয়। অর্থাৎ জ্যামিতির সাথে বীজগণিতের একটা সম্পর্ক, সেটা সফলভাবে প্রথম প্রয়োগ করেন ফরাসি একজন গণিতবিদ, তার নাম হলো রেনে দেকার। সেই রেনে দেকার্টের যে জ্যামিতিটা আবিষ্কার করেছেন তাকে বলা হয় অ্যানালাইটিক জিওমেট্রি। এখন তোমরা বুঝতে পারলা জ্যামিতির যে অ্যানালাইটিক জ্যামিতির সফলভাবে সে প্রথম প্রয়োগ করেন কে? তার নাম হলো রেনে দেকার। এখন আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হলো এরকম। 1 নম্বর, সমতলে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক। সমতলে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। তোমরা জানো অথবা 9-10 তোমরা পড়েছ স্থানাঙ্ক দুই প্রকার, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা পোলার স্থানাঙ্ক। কার্টেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস অর এ প্লেন কাকে বলে? প্রথমত সমতলে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক, এটা পড়ার এর মধ্যে অনেকগুলি বিষয় আছে। তার নাম একটা প্রথম হলো আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক। আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্কের ইংরেজি হলো রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। এখন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস বোঝানোর আগে তোমাদের জানা দরকার তল কাকে বলে। তোমরা নিশ্চয়ই তলে যে ইংরেজি তল, প্লেন, প্লেনের নাম শুনেছ। প্লেন কাকে বলে? প্লেন কি? তোমরা জানো বস্তুর পৃষ্ঠকে তল বলে। কোন তলের উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা যদি সম্পূর্ণভাবে ওই তলে থাকে তবে ওই তলকে সমতল বলে। সমতল কাকে বলে? সমতল হলো এমন একটা তল যে তলে আমরা দুইটা বিন্দু নিব, সেই দুইটা বিন্দুকে যোগ করলে ওই তলেই যদি অবস্থান করে তাহলে সেই তলটাকে বলা হয় সমতল। এখন যে কোনো সমতলে লম্বভাবে অবস্থিত পরস্পর সেদি দুইটি নির্দিষ্ট সরলরেখা আয়ত অক্ষ
আয়তন কার অক্ষ বলা হয়। মনে করো আমরা এই তলের মধ্যে দুইটা পরস্পর স্মৃতি অক্ষরেখা অঙ্কন করলাম। তোমরা পড়েছ যে পরস্পর স্মৃতি দুটি সরলরেখা, তার একটা নাম হলো আনুভূমিক রেখা। আনুভূমিক রেখাটাকে বলা হয় এক্স অক্ষরেখা, আর উল্লম্ব ভার্টিক্যাল যে রেখাটা সেই রেখাটার নাম হলো ওয়াই অক্ষরেখা। আর এটা হলো এক্স অক্ষরেখা। আর এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা যেখানে মিলিত হয় তার নাম মূল বিন্দু, যাকে আমরা ও দ্বারা চিহ্নিত করি মূল বিন্দু, বা এমনিতে বলা হয় অরিজিন। ইংরেজিতে বলা হয় অরিজিন। এই আনুভূমিক রেখাটাকে বলা হয় এক্স অক্ষরেখা এবং উল্লম্ব রেখাটা যেটাকে বলা হয় ভার্টিক্যাল, এটাকে বলা হয় ওয়াই অক্ষরেখা। এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা যেখানে মিলিত হয় সেই বিন্দুটার নাম হলো মূল বিন্দু, যাকে আমরা চিহ্নিত করি ও দ্বারা, যার ইংরেজিতে বলে অরিজিন। তাই এই একটা সমতল, এই সমতলের মধ্যে আমরা দুইটা অক্ষরেখা অঙ্কন করেছি, যার একটা রেখার নাম এক্স অক্ষরেখা আনুভূমিক রেখা, আর যার আরেকটা অক্ষরেখার নাম ওয়াই অক্ষরেখা, যার নাম হলো ভার্টিক্যাল রেখা। তাহলে এই যে আমাদের কি দরকার, আমাদের এগুলি প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন হলো এই একটা সমতল, সেই সমতলে অসংখ্য বিন্দুর সমন্বয়ে এই সমতলটা গঠিত হয়েছে। এখন আমাদের জানা দরকার এই সমতলে বিন্দুর অবস্থান। আমাদের উদ্দেশ্য হলো স্থানাঙ্ক জ্যামিতির উদ্দেশ্য হলো সমতলের মধ্যে যে অসংখ্য বিন্দু আছে সেই বিন্দুগুলি আমরা অবস্থান জানতে চাই। সমতলে বিন্দুগুলির অবস্থান জানার জন্য মনে করা এই একটা পি বিন্দু, যার স্থানাঙ্ক হলো এ বি। তোমরা বুঝতেই পারছো এই পি বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষরেখার লম্ব অঙ্কন করি পি এ, আবার যদি ওয়াই অক্ষরেখার লম্ব অঙ্কন করি পি বি, তাহলে তোমরা জানো এটুকুর দৈর্ঘ্য হলো এ, এটুকুর দৈর্ঘ্য হলো বি, তাহলে এটুকুর দৈর্ঘ্য হলো এ, এটুকুর দৈর্ঘ্য হলো বি। তাহলে বুঝতেই পারছ যে এই পি বিন্দুটা এক্স অক্ষরেখা থেকে বি একক দূরে অবস্থিত, আবার এই পি বিন্দুটা ওয়াই অক্ষরেখা থেকে এ একক দূরে অবস্থিত। তার মানে আমাদের বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থান অঙ্ক, স্থানের অঙ্ক, স্থানাঙ্ক মানে কি? স্থান মানে হলো স্থানের অঙ্ক, স্থান যুক্ত অঙ্ক, স্থানের অঙ্ক। তাই স্থানাঙ্ক মধ্যে যেহেতু এটা দুটো অক্ষরেখা আমরা এঁকেছি এখানে, এটা একটা টু ডাইমেনশনাল জ্যামিতি, দ্বিমাত্রিক জ্যামিতি। দ্বিমাত্রিক জ্যামিতিতে দুটো অক্ষরেখা থাকে, আবার ত্রিমাত্রিক জ্যামিতিতে তিনটা অক্ষরেখা থাকে। সেখানে দ্বিমাত্রিক জ্যামিতিতে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক এক একটা তোমার ক্রমজোড় হিসাবে চিহ্নিত হয়। তোমরা জানো যে ক্রমজোড়ের মধ্যে দুইটা করে সংখ্যা থাকে, দুইটা সংখ্যা থাকে। প্রথমে একটা সংখ্যা, দ্বিতীয় একটা সংখ্যা। তাইলে প্রথম সংখ্যাটাকে আমরা বলি, প্রথম সংখ্যাটা হলো তোমার ও এ সমান সমান পিবি ইকুয়াল টু এ। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ভুজ। ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা। ভুজ বলা হয়। আর ওবি সমান সমান পি এ সমান সমান পি, এটাকে বলা হয় কি? কোটি। কোটিকে বলা হয় অর্ডিনেট। কোটিকে বলা হয় অর্ডিনেট। তাহলে প্রত্যেকটা দ্বিমাত্রিক জ্যামিতিতে দুইটা অক্ষরেখা থাকে, একটাকে বলা হয় এক্স অক্ষরেখা আর একটাকে বলা হয় ওয়াই অক্ষরেখা। এবং এই যে সমতল, এই সমতলটার নাম হলো, যেহেতু প্রথম তোমার বীজগণিতের সাথে জ্যামিতির যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করে রেনে দেকার্ত। রেনে দেকার্ত তার নাম অনুসারে এই সমতলটার নামকরণ হয়েছে কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ান প্লেন বা কার্টেসীয় সমতল, এই প্লেনটার নাম হচ্ছে কার্টেসীয় সমতল।
আর এই কার্তেশীয় সমতলে যে অসংখ্য বিন্দু আছে আর সেই বিন্দুগুলির নাম হলো কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তাইলে কার্টেসিয়ান শব্দটা কোথেকে আসছে তোমরা সবাই বুঝতে পারছো? কার্টেসিয়ান প্লেন বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এই শব্দটা কোথেকে আসছে? এই শব্দটা আসছে রেনে দেকার্ত থেকে। রেনে ডেসকার্টেস এই শব্দটা থেকে কার্টেসিয়ান প্লেন, কার্টেসীয় স্থানাঙ্ক বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এই বিষয় এই শব্দগুলি তৈরি হয়েছে। তার নাম অনুসারে তার প্রতি সম্মান জানিয়ে এই সমতলটার নাম হচ্ছে কার্টেসীয় সমতল। আর এখানে যে সমতলের মধ্যে যে অসংখ্য বিন্দু আছে সেই সবগুলি বিন্দুর নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তাহলে আমরা দেখলাম যে সমতলে অসংখ্য বিন্দু আছে, সেই অসংখ্য বিন্দুগুলির অবস্থান জানার জন্য দুইটা অঙ্ক দরকার। সেই দুইটা অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটাকে বলা হয় ভুজ আর দ্বিতীয় অঙ্কটাকে বলা হয় কোটি, এবং এই দুইটা মিলা হলো আমাদের স্থানাঙ্ক। অর্থাৎ ওই বিন্দুটা এক্স অক্ষরেখা থেকে কতটুকু দূরে এবং ওয়াই অক্ষরেখা থেকে কতটুকু দূরে, সেই দূরত্ব বা অবস্থান জানার জন্য আমাদের স্থানাঙ্ক জ্যামিতি দরকার। তাহলে আমরা আগেই বলেছি যে স্থানাঙ্ক দুই প্রকার, একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক আর একটা হলো পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কটা কি? পোলার স্থানাঙ্কটা হলো এটা আবার পোলার শব্দটা কোথেকে আসলো? পোলার শব্দটা এসেছে পোল থেকে, পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট কোথেকে তৈরি হলো? বাক্যটা কিভাবে আসলো? মনে করো সমতলে ও যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটার নাম আমরা কার্টেসীয় সমতলে এখানে আমরা মূল বিন্দু বলেছি। এই বিন্দু বরাবর যদি আমরা একটা রেখা অঙ্কন করি, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় পোল। এই বিন্দুটাকে বলা হয় পোল। এই বিন্দুটাকে বলা হয় পোল বা মেরুবিন্দু বলা হয় পোল, বা অরিজিনও বলা হয়, অরিজিনও বলা যায়, পোল বলা যায়। এখন মনে করো এই সমতলে যে কোনো একটা বিন্দু তার অবস্থান আমরা জানতে চাই। এখন এই বিন্দুটা তোমরা জানো, একটা বিন্দুর অবস্থান জানার জন্য দুইটা উপাদান দরকার। সেটা আমরা কার্টেসীয় কোঅর্ডিনেটে দেখাইছি, এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক। এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা জানার জন্য এখানে আমার দুটো জিনিস দরকার। একটা হলো এই পি বিন্দুর সাথে যদি আমরা মূল বিন্দুটা যোগ করি তাহলে এখানে দুইটা বিষয় কিন্তু উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে এই কোণটা উৎপন্ন হয়েছে, থিটা কোণটা, আর এই দূরত্বটা তৈরি হয়েছে। তাহলে এই পি বিন্দুর অবস্থান জানার জন্য আমার মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব আর জানা দরকার। আর দরকার হলো এই যে ইনিশিয়াল লাইন, এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন বা আদি রেখা। আদি রেখার সাথে এই রেখাটা যে কোণটা তৈরি করলো সেই কোণ এবং এই দূরত্বটা, এই দুটা জিনিস জানা দরকার। আর তাহলে আরটাকে বলা হয় কি? আরটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর। আর থিটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তাহলে এই বিন্দুর অবস্থান জানার জন্য দুটো জিনিস আমাদের দরকার, একটা হলো আর, একটা থিটা। থিটাকে আর কি বলা হয়? রেডিয়াস ভেক্টর, বা ব্যাসার্ধ ভেক্টর। আর থিটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, ভেক্টোরিয়াল কোণ। তাহলে আর এবং থিটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এখান থেকে পি বিন্দুর অবস্থান জানতে পারবো।
এখন যদি এই থিটা কোণটা দুই রকম হতে পারে, তোমরা জানো থিটা কোণটা যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে তাহলে থিটা কোণটার মান ধনাত্মক হয়। আর যদি এই রেখাটা যদি এইখানে থাকতো এইখানে থাকতো এইখানে, তাহলে সেক্ষেত্রে থিটা কোণটা কিন্তু নেগেটিভ কোণ। আর তোমরা জানো তখন এই বিন্দুটার স্থানাঙ্ক হইতে কত, আর মাইনাস থিটা কোণ। আর যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে তাহলে ধনাত্মক কোণ তৈরি হয়, তোমরা জানো। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে হবে ঋণাত্মক কোণ। তাহলে যদি বিন্দুটা এখানে না থেকে এখানে থাকতো তাহলে সেক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক হতো আর মাইনাস থিটা। কিন্তু আর এর মান কখন নেগেটিভ হবে না, তোমরা জানো রেডিয়াস ভেক্টর অর্থাৎ দূরত্ব কখন কেমন নেগেটিভ। এখন যদি এই রেখাটাকে এমন ভাবে পিছনের দিকে বর্ধিত করি যেন এই ও পি আর ও কিউ সমান হয়, তাহলে এই দূরত্ব অবশ্যই পজিটিভ, এই দূরত্বটা অবশ্যই পজিটিভ। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, কিউ বিন্দুর স্থানাঙ্ক পরিমাপ করার জন্য এই কোণটা জানা দরকার। এই কোণটা কত, এই কোণটা হলো টুয়াইস পাই প্লাস তাহলে এই কোণটা পরিমাপ, এই কোণটার মান হলো টুয়াইস পাই প্লাস থিটা। তাহলে তোমার টুয়াইস পাই প্লাস থিটা, সরি এই যে কোণটা পাই, এই কোণটা পাই, এই কোণটা হলো পাই কোণ আর তার সাথে থিটা কোণ যোগ। সুতরাং এই কিউ বিন্দুর স্থানাঙ্ক হলো আর কমা থিটা পাই প্লাস থিটা কোণ। তাই তোমরা সবাই বুঝতে পারছো যে স্থানাঙ্ক দুই প্রকার, একটা কার্টেসীয় স্থানাঙ্ক আর মানে এক্স এবং ওয়াই। কার্টেসীয় স্থানাঙ্কের আরেকটা নামকরণ আছে, সেটা হলো রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট। রেক্টেঙ্গুলার বলতে বোঝায় যখন পরস্পর লম্বভাবে যখন অক্ষরেখা দুটো মিলিত হয় তখন তার নাম হলো রেক্টেঙ্গুলার, আয়তকার স্থানাঙ্ক, আয়তকার। আর এটা হলো পোলার কোঅর্ডিনেট। তাহলে আমরা জানলাম যে স্থানাঙ্ক আসলে দুই প্রকার, একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক আর একটা হলো পোলার স্থানাঙ্ক। এখন আমরা পড়াবো কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। রিলেশন বিটুইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এন্ড পোলার কোঅর্ডিনেটস, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি সম্পর্ক? ধরি তোমার কি একটা বিন্দু যার কার্টেসীয় স্থানাঙ্ক xy আর কি একটা বিন্দু যার পোলার স্থানাঙ্ক হলো r থিটা। তাহলে এখন আমরা x এবং y আর এবং থিটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। সম্পর্কটা কিভাবে তৈরি করব? মনে করি আমরা আবার x অক্ষরেখা y অক্ষরেখা অঙ্কন করলাম। অঙ্কন করার পরে মূল বিন্দু মনে করা এই p একটা বিন্দু যার কার্টেসীয় স্থানাঙ্ক xy আর যার পোলার স্থানাঙ্ক r থিটা, এখান থেকে যোগ করব। তাহলে তুমি জানো এই যে কোণটা, এই কোণটা থিটা কোণ, এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করি। তাহলে আমরা এখানে ও এ পি ত্রিভুজ হতে পাই। ও এ পি ত্রিভুজ হতে কি পাই? cos থিটা ইকুয়াল টু, এটা তুমি জানো x, এটা হলো y, এটা হলো r। তাহলে ভূমিবাহী অতিভুজ x বাই r, এখান থেকে আমি x এর মান পাই r cos থিটা, এটা এক নাম্বার। আবার tan sin থিটা ইকুয়াল টু পাই y বাই r, এটার মান পাই y এর মান পাই r sin থিটা।
তাহলে খেয়াল করে দেখো, যদি আর এর মান এবং থিটার মান দেওয়া থাকে, অর্থাৎ যদি পোলার কোঅর্ডিনেট দেওয়া থাকে, সেখান থেকে আমরা 1 আর 2 নম্বর থেকে 1 ও 2 হতে আমরা পোলার থেকে পোলার স্থানাঙ্ক হতে কার্টেসীয় স্থানাঙ্ক পাই। এইটা এই 1 আর 2 নম্বর রিলেশন। তারপরে আবার যদি আমরা 1 নম্বরকে বর্গ করি, 2 নম্বরকে বর্গ করি, যোগ করি, তাহলে হয় x² + y² = r²। এখান থেকে r এর মান পাই √x² + y²। যদি 3 নম্বর হয়, আর যদি 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি, তাহলে হয় tan θ = y/x। সুতরাং θ = tan ইনভার্স y/x। এটা 4 নম্বর। তাই 3 এবং 4 নম্বর থেকে 3 ও 4 ইমপ্লাই, এখানে যদি r এর মান এবং θ এর মান দেওয়া থাকে, তাহলে পোলার থেকে পোলার হতে কার্টেসীয় স্থানাঙ্ক পাই। তবে থিটার মানের একটা রিলেই আছে, সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? সীমাবদ্ধতাটা হলো থিটার মানের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো থিটার মান 0 ডিগ্রি সে বড়, 2π সে ছোট। এর মধ্যেই থাকে আগে। এর মধ্যেই থাকে। থিটার মানটা 0 ডিগ্রি সে বড় হয় এবং 2π সে ছোট হয়। তাহলে আশা করি তোমরা এখান থেকে এখানে আমি যেটুকু পড়লাম সেটা হলো কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার জন্য যদি সমস্যা হয়, তাহলে আমাকে এখানে মেসেজে তোমরা একটু লিখবা। যে সমস্ত মেয়েরা এই ক্লাসটা দেখতেছ, তারা একটু কষ্ট করে তোমাদের নাম, রোল নম্বরটা এবং মন্তব্যটা, আমার ক্লাসটা কেমন লাগলো, কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয়, সেই বিষয়গুলি তোমরা একটু আমাদেরকে যদি জানাও, তাহলে আমরা ফার্দার তোমাদেরকে আমরা ওই বিষয়টা নিয়ে আবার তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো। তোমরা ক্লাসটা কীরকম বুঝতেছ বা বুঝতেছো কিনা, বই কিনেছো কিনা, সেটা তোমরা মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট লিখবা। আমার ক্লাসটা কেমন লাগলো, কোন জায়গায় তোমার বুঝতে অসুবিধা হলো কিনা, বা তুমি বাড়ির কাজ করতেছো কিনা, তোমার রোল নম্বরটা এখানে সব কিছু কমেন্ট বক্সের মধ্যে লিখবা। আশা করি তোমাদের এই বইতে অক্ষরপত্র বই বলো আর তোমার এসিও আমি সারে বলো, বই বলো, সব বইতে এই রিলেশনগুলি, খুব সহজ জিনিসগুলি, আশা করি সেই বিষয়গুলি তোমরা এখান থেকে বুঝতে পারবা। যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের সাথে শেয়ার করো। এখন তোমার বিভিন্ন চতুর্ভাগ ভাগের থিটার মান। তোমরা জানো, যখনই আমরা যেটা পরস্পর সাথে সরলরেখা অঙ্কন করি, যার একটা নাম x অক্ষরেখা, যার আরেকটা নাম y অক্ষরেখা, মূল বিন্দু, এখানে 4টা কোয়াড্রেন্ট তৈরি হয়েছে, 4টা চতুর্ভাগ বা 4টা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ তৈরি হয়েছে। তা তুমি জানো প্রথম কোয়াড্রেন্টে তোমার xy বিন্দুর জন্য 1 নম্বর কোয়াড্রেন্টে 1 নং চতুর্ভাগে থিটার মান tan ইনভার্স y/x।
তুমি জানো 2 নং চতুর্ভাগে এখানে একটা এই প্রথম কোয়াড্রেন্ট স্থানাঙ্ক কার্টেসিয়ান স্থানাঙ্ক x y, এখানে x x y x y, আর এটা হলো x, এখানে হলো x y, আর এটা হলো x y। চারটা কোয়াড্রেন্টে তোমার 4 রকমের স্থানাঙ্ক হয়, সব ধনাত্মক। এখানে x ধনাত্মক, y ধনাত্মক, এখানে x এবং y উভয় ঋণাত্মক, এখানে x ধনাত্মক, y ঋণাত্মক। তাহলে এক নং চতুর্ভাগে থিটার মান হবে tan ইনভার্স y বাই x। আর দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু বিন্দুর স্থানাঙ্ক x y, এখানে থিটার মান হবে কত হবে? এখানে থিটার মান কত হবে? যদি বিন্দুটা এখানে হয়, খেয়াল করে দেখো, এই যে এখানে এই টোটালটা তোমার পাই, তাহলে এখানে হবে এখানে হবে থিটা ইকুয়াল হবে পাই মাইনাস tan ইনভার্স y। পরম মানটার জন্য যদি এখানে একবার নেগেটিভ ব্যবহার করা হয়ে গেছে, এখান থেকে যাতে নেগেটিভ তৈরি না হয়, এই জন্য পরম মানটা ব্যবহার করা হয়। তুমি জানো এই কোণটা কি? আসলে এই কোণটা হলো এই টোটাল কোণ থেকে এই টোটাল কোণ থেকে এই কোণটা মাইনাস, তাহলে আমরা এই কোণটা পাই। সুতরাং একবার যখন এখানে মাইনাস ব্যবহার করা হয়ে গেছে, সেজন্য এখানে পরম মানটা ব্যবহার করি। আর 3 নম্বর কোয়াড্রেন্টে যেহেতু স্থানাঙ্ক হলো x y, এখানে থিটার মান হবে পাই প্লাস y, -5 প্লাস tan ইনভার্স tan ইনভার্স y বাই x। -5 কেন হলো তোমরা বুঝতে পারছো? যে এখানে একটা বিন্দু যখন আসে, তখন সেই ক্ষেত্রে আমরা কোণটা যদি এইভাবে পরিমাপ করি, এই কোণটার মান তো মাইনাস, এই কোণটা মাইনাস, আবার এই কোণটা এই কোণটা যদি -5 যদি ব্যবহার করো, যেহেতু আমরা এখানে পরম মান ব্যবহার করছি বলে এখানে মাইনাস ব্যবহার করছি। ইচ্ছা করলে আমরা এখান থেকে এই কোণটাও পরিমাপ করতে পারবো। যেহেতু আমাদের কোণের মান হতে হবে কত হতে হবে, আমাদের কোণের মানটা কত ছিল? কোণের মানটা ছিল twice পাই, এই twice পাই পর্যন্ত। আবার 4 নম্বর কোয়াড্রেন্টে x y, সেই ক্ষেত্রে থিটার মান হবে twice পাই মাইনাস tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x। অথবা এটাকে এইভাবেও করতে পারতাম, এই কোয়াড্রেন্টে এইরকমও করতে পারতাম, এইরকম হতে পারে। এইরকম যদি হয় twice পাই মাইনাস থিটা, অথবা এরকম করতে পারতাম, এই কোণটাও তুমি কাউন্ট করতে পারতাম। এই কোণটা কাউন্ট করলে কি হবে? থিটার মান -পাই এখানে হবে মাইনাস tan ইনভার্স y বাই x। tan ইনভার্স y বাই x, এটা বাদ দাও, এটা বিতর্কিত আছে, এই জিনিসটা মনে রাখাই ভালো হবে। এটা ইকুয়াল টু twice পাই মাইনাস tan ইনভার্স y বাই x। দেখেন আমি তোমাদের কয়েকটা অঙ্ক তোমাদেরকে বলতেছি, সেই অঙ্কগুলি বাসায় একটু প্র্যাকটিস করবা। এই অঙ্কগুলি বাসায় একটু প্র্যাকটিস করো।
বাড়ির কাজ 1 নম্বর হলো 3 - 3 বিন্দুর উড়াল স্থানাঙ্ক বের করো। 2 নম্বর হলো 4π/6 বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক বের করো। কার্টেসীয় স্থানাঙ্ক যেটা আমাকে বাসায় করবা, তোমরা নিজেরা করবা, সুতরাং করলেই বুঝতে পারবা যে কি রেজাল্ট হবে আর কি। এখন আমি যে টপিকটা পড়াবো সেটা হলো দুটি বিন্দুর দূরত্ব। ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর দূরত্ব। এখানে আছে 1 নম্বর আছে দুটি দড়ি বিন্দু দুটি স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক p x1 y1 আর q হলো x2 y2। তাহলে দুই বিন্দুর দূরত্ব কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি হয় তোমরা জানো, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। অথবা এটাকে তুমি বলতে পারো ভাবে x2 - x1 তাও বলা যায়। সুতরাং মনে রাখতে হবে যে ভুজদ্বয়ের অন্তর্ফলের স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর্ফল তার স্কয়ার প্লাস প্রতিদ্বয়ের অন্তর্ফল আই স্কয়ার। এটা হলো কার্টেসীয় স্থানাঙ্কের ক্ষেত্রে। 2 নম্বর, যদি তোমার পোলার স্থানাঙ্ক হয়, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে মনে করো দুইটা বিন্দুর স্থানাঙ্ক হইল, একটা হলো p r1 θ1 আর একটা হলো q r2 θ2। তাই এই ক্ষেত্রে তোমাকে দুই বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করতে হবে, তোমাকে আমি চিত্র অঙ্কন করে দেখাই। এই একটা ইনিশিয়াল লাইন OX রেখা, এই একটা বিন্দু P যার স্থানাঙ্ক r1 θ1 মূল বিন্দুর সঙ্গে যোগ করি। এই একটা বিন্দু Q যার স্থানাঙ্ক r2 θ2, এটা আমি যোগ করি। এটা হলো PQ, ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। তাই তোমরা জানো এই কোণটা হলো θ1 কোণ আর এই কোণটা হলো θ2 কোণ। তাহলে তোমরা বুঝতে পারছো এই কোণটা হবে θ2 - θ1। এখন আমরা দূরত্ব কিভাবে বের করব, এই যে ত্রিভুজটা POQ ত্রিভুজে আমরা কি পাই, তোমার কোসাইন সূত্র জানা আছে কিনা? কোসাইন সূত্র হলো যে কোনো বাহু স্কয়ার, কোসাইন সূত্র হলো যে কোনো বাহু স্কয়ার। এটা তোমার r1, এটা হলো r2, যে কোনো বাহু স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু স্কয়ার -2 ইনটু অপর দুই বাহুর গুণফল ইনটু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত গুণের ক্রস অনুপাত। এরকম একটা কোসাইন সূত্র আছে ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি। তাহলে এটা
ডিসটেন্সটা হলো PQ ইকুয়াল টু হলো রুট ওভার r1 স্কয়ার r2 স্কয়ার টুয়াইস r1 r2 cos θ2 মাইনাস θ1। এটা হলো দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যে ডিসটেন্স। এখন আরো দুটো একটা বিষয় দেখে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বের করলাম। ভূমিতল অন্তর ফলে বর্গ, কোটিতল অন্তর ফলে বর্গ তার বর্গমূল। আর এখানে হলো পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে হবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 cos θ2 মাইনাস θ1। এখন আরেকটা বিষয় আছে এখানে 3 নম্বর, সেটা হলো এরকম, যদি তোমার ভেক্টর পদ্ধতিতে 3 নম্বর ভেক্টর পদ্ধতিতে যদিও এটা কাজে লাগে না, তারপরেও তোমার ভেক্টরের মধ্যে কাজে লাগে। ভেক্টর পদ্ধতিতে দুই বিন্দু দূরত্ব, ভেক্টর পদ্ধতিতে দুই বিন্দু দূরত্ব। মনে করো এই একটা স্থানাঙ্ক ও বিন্দু, যা P বিন্দু, একটা Q বিন্দু, একটা তুমি জানো এইটা এভাবে লেখা যায় কিনা জানো? P বিন্দু ও বিন্দুর সাপেক্ষে P বিন্দুর স্থানাঙ্কটা কি? OP ইকুয়াল টু x। এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x1 y1, এটা হলো x2 y2। তাহলে OP ইকুয়াল টু হবে x1i y1j, আর OQ হবে x2i y2j। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র সম্পর্কে তোমাদের ধারণা আছে। ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র কি? এই বাহু প্লাস এই বাহু ইকুয়াল টু এই বাহু। তার মানে কি OQ প্লাস QP ইকুয়াল টু OQ। তাহলে আমরা যদি QP বের করতে চাই, QP ইকুয়াল টু হবে OP মাইনাস OQ ইত্যাদি। তাহলে এখানে কি হবে? OPটা কি? OPটা হলো, এটাকে কিভাবে বের করা যায়? OP হলো x2 মাইনাস, সেটাকে লেখা যায় কি x2i প্লাস y2j মাইনাস x1i y1j। তাহলে এটাকে লেখা যায় x2 মাইনাস x1i y2 মাইনাস y1j। আর তোমার জানা আছে এটা ডিসটেন্সটাকে এইভাবে লিখি আমরা, এটাকে লিখি x2 মাইনাস x1 হোল স্কয়ার y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা হলো দুই বিন্দুর দূরত্ব। এটা রুট ওভার আছে, একটা রুট ওভার আছে। দূরত্ব নির্ণয়ের সূত্র ইন টার্মস অফ ভেক্টর মেথড। ভেক্টর মেথডে দুটো বিন্দুর দূরত্ব, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আমরা ভেক্টর মেথডে দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি।